সিরিয়ার একেবারে পাশে অবস্থিত এই ছোট্ট দেশটিতে মানব ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি বা ফ্রড করা হয়েছে। লেবানন, যাকে একসময় মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ডও বলা হতো, আজ তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আজ লেবাননের ৮০% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। প্রতি ১০ জনের মধ্যে ৮ জন লেবাননই বেকার। সেখানে মুদ্রাস্ফীতির হার ১৭১% পর্যন্ত পৌঁছে গেছে। মাত্র ১ বছর আগে যেখানে $১ ১৫০০ লেবাননি পাউন্ড পাওয়া যেত, আজ $১ ১৫,০০০ লেবাননি পাউন্ড মিলছে। গত ১৫০ বছরে কোনো দেশে এমন অর্থনৈতিক সংকট আসেনি যেমনটা লেবাননে এসেছে। মানুষের কাছে খাবার খাওয়ার মতো টাকাও নেই। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে। স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ব্যাংক, প্রতিটি প্রতিষ্ঠান আজ ধ্বংস হয়ে গেছে। সরকারের কাছে সরকারি শিক্ষক ও ডাক্তারদের দেওয়ার মতো বেতন পর্যন্ত নেই। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, মাত্র কয়েক বছর আগে এই লেবাননই ছিল মধ্যপ্রাচ্যের অন্যতম সবচেয়ে জনপ্রিয় একটি দেশ। লেবাননের জিডিপি পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি ছিল। লেবানন তার পর্যটন ও ব্যাংকিং খাতের কারণে সারা বিশ্বে বিখ্যাত ছিল। কিন্তু তারপর এমন কিছু ঘটল যে আক্ষরিক অর্থেই মাত্র কয়েক মাসের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে গেল। আর সবচেয়ে দুঃখের বিষয় হল, লেবাননকে এই অবস্থায় পৌঁছানোর মূল হোতারা আজকেও পূর্ণ নিরাপত্তায় এক বিলাসবহুল জীবনযাপন করছে। লেবাননের এই গল্পটি হল প্রতারণা, দুর্নীতি এবং নিজের দেশের সাথে গাদ্দারির। আর এই গল্পেই আমাদের সবার জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সত্য এটাই যে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাত্র কয়েকজন মানুষ মিলে ইচ্ছাকৃতভাবে লেবাননকে ধ্বংস করেছে, এবং কিভাবে ঠিক একই গল্পের পুনরাবৃত্তি এখন আমাদের দেশেও করা হচ্ছে। এই গল্পটি শুরু হয় ১৯৭৫ সালে, যখন লেবাননে একটি অত্যন্ত ভয়াবহ গৃহযুদ্ধ, সিভিল ওয়ার শুরু হয়েছিল। এই গৃহযুদ্ধটি ছিল বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দলগুলোর মধ্যে, আর প্রতিটি দলকে বাইরের দেশগুলো সাহায্য করছিল। কোনো দলকে ইরান, কোনো দলকে সিরিয়া, আবার কোনো দলকে ইসরায়েল সমর্থন দিচ্ছিল। ১৫ বছর ধরে চলা এই যুদ্ধে ৫ লক্ষ মানুষ মারা যায় এবং ১০ লক্ষেরও বেশি মানুষকে লেবানন ছেড়ে চলে যেতে হয়। অবশেষে ১৯৮৯ সালে সব দল একসাথে বসে একটি চুক্তি করে, যার নাম ছিল তায়েফ চুক্তি বা তায়েফ এগ্রিমেন্ট। এই চুক্তি অনুযায়ী লেবাননে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রতিটি দলের মানুষকে লেবানন সরকারে অংশ দেওয়া হয়। কাউকে স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া হলো, কোনো দলকে জ্বালানি খাত, কাউকে অর্থ মন্ত্রণালয়, আবার কাউকে আইন শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হলো। সুতরাং মূলত যারা গত ১৫ বছর ধরে লেবাননের রক্তগঙ্গা বইয়ে দিচ্ছিল, তাদের হাতেই সমস্ত ক্ষমতা ও নিয়ন্ত্রণ তুলে দেওয়া হলো। কিন্তু যেহেতু একটি দীর্ঘ গৃহযুদ্ধের পর এই প্রথমবার একটি স্থিতিশীল সরকার গঠিত হয়েছিল, তাই সবারই এই সরকারের প্রতি অনেক আশা ছিল। এত দীর্ঘ গৃহযুদ্ধের পর লেবানন অর্থনৈতিক ও অবকাঠামোগতভাবে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল এবং দেশ পুনর্গঠনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল। এই সমস্যার সমাধান খোঁজার জন্য এই সমস্ত দলগুলো আবারও একসাথে বসেই একটি পরিকল্পনা করল, এবং এই পরিকল্পনার মাস্টার মাইন্ড বা মূল পরিকল্পনাকারী ছিল রিয়াদ সালামে। এই গল্পের মূল চরিত্র সেই লোক যে আমাদের মানব ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক জালিয়াতি করতে যাচ্ছিল। রিয়াদ ছিলেন একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার, যিনি আমেরিকার একটি বিশাল ইনভেস্টমেন্ট ফার্ম মেরিল লিঞ্চে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছিলেন। ১৯৯৩ সালে লেবাননের প্রধানমন্ত্রী রিয়াদকে লেবাননের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত করেন। আর এখান থেকেই শুরু হয় লেবাননের কৃত্রিম সমৃদ্ধি এবং পরবর্তীকালে সম্পূর্ণ ধ্বংসের গল্প। রিয়াদকে আনার একমাত্র উদ্দেশ্য ছিল যেন সে লেবানন সরকারের জন্য প্রচুর অর্থের ব্যবস্থা করতে পারে, এবং তার একটাই উপায় ছিল, আর তা হল বিদেশি ঋণ, ফরেন লোনস। এবার রিয়াদ যেহেতু ব্যাংকার ছিলেন, তাই IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং এই জাতীয় অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার ব্যাপারে তার অনেক অভিজ্ঞতা ছিল। তিনি জানতেন যে এই প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ নিতে হলে আপনাকে আপনার দেশের আর্থিক পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল দেখাতে হবে,
আর এই ইতিবাচক ভাবমূর্তি তৈরি করার দুটি সেরা উপায় হল একটি কৃত্রিম মুদ্রার মূল্যায়ন অর্থাৎ আর্টিফিশিয়াল কারেন্সি ভ্যালুয়েশন এবং অন্যটি হল বিনিয়োগের ওপর উচ্চ রিটার্ন অর্থাৎ হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিয়াদ প্রথমে লেবাননি পাউন্ডের বিনিময় হার $1 বিপরীতে 1500 লেবাননি পাউন্ডে ফিক্সড বা সুনির্দিষ্ট করে দেন। অর্থাৎ যাই ঘটুক না কেন, লেবানন সরকার $1 বদলে আপনাকে 1500 লেবাননি পাউন্ডই দেবে। একটি স্থিতিশীল মুদ্রা অত্যন্ত আকর্ষণীয় বিষয়, কারণ এর মানে হল এই দেশটি অত্যন্ত স্থিতিশীল। যাই হোক না কেন, এখানে রাখা টাকার মান কমবে না। এই বিষয়টি IMF এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে আশ্বস্ত করল এবং তারা লেবাননকে প্রচুর ঋণ দিতে শুরু করল। এখানেই রিয়াদ আরেকটি মাস্টার স্ট্রোক খেললেন। তিনি আমানতকারীদের 8% সুদের হার দিতে শুরু করলেন। অর্থাৎ আপনি লেবাননের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলুন এবং সেখানে টাকা রাখুন, তাহলে আপনি তার উপর নিশ্চিত 8% রিটার্ন পাবেন। স্থিতিশীল মুদ্রা এবং গ্যারেন্টিযুক্ত সুদের হারের কারণে এবার পুরো বিশ্ব থেকে লেবাননে টাকা আসতে শুরু করল। সব মানুষ তাদের টাকা লেবাননের ব্যাংকগুলোতে জমা রাখতে শুরু করল। অন্য দেশে বসবাসকারী লেবাননিরাও প্রবাসী নিজ দেশে অ্যাকাউন্ট খুলে ডলার এবং ইউরো লেবাননে পাঠানো শুরু করল। লেবাননে টাকা যেন পানির মতো আসছিল। পর্যটন বাড়ানোর জন্য সরকার এই টাকা অবকাঠামো নির্মাণে খরচ করতে শুরু করল। লেবাননের রাজধানী বৈরুত তার নাইট লাইফের জন্য পুরো মধ্যপ্রাচ্যে বিখ্যাত হয়ে উঠল। সারা বিশ্ব থেকে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক লেবাননে আসতে শুরু করল। মাত্র কয়েক হাজার উপার্জনকারী ব্যাংকাররা এখন কোটি কোটি টাকা নিয়ে খেলা করছিল। লেবাননের জন্য সবকিছু চমৎকারভাবে চলছিল। কিন্তু এরপর 2011 সালে আরব বসন্ত অর্থাৎ আরব স্প্রিং শুরু হয়, যা পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দেয়। এখন লেবানন যে সাহায্য অর্থাৎ এইড পেত, তা এই আরব বসন্তের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে যেতে শুরু করল। লেবাননের পাওয়ার মতো সাহায্যের অংশ এখন সিরিয়া, আলজেরিয়া, ইয়েমেন এবং লিবিয়ার কাছে চলে গেল। শুধু তাই নয়, এই আরব বসন্তের সাথেই সিরিয়ায় একটি ভয়াবহ গৃহযুদ্ধও শুরু হয়ে গেল এবং 15 লক্ষ সিরীয় শরণার্থী হিসাবে লেবাননে চলে এলো। লেবাননের অর্থনীতির ওপর এটি একটি বিশাল বোঝা হয়ে দাঁড়াল। রিয়াদ সালামির তৈরি করা আর্থিক স্কিমটি এখন হুমকির মুখে পড়ে গেল, কারণ এখন বিদেশি বিনিয়োগকারীরা লেবাননে টাকা পাঠাতে ভয় পাচ্ছিল। আর এর মোকাবিলা করার জন্য রিয়াদ যা করলেন তা পুরো ব্যাংকিং ইতিহাসে এর আগে কখনো হয়নি। রিয়াদ একটি পলিসি বা নীতি ঘোষণা করলেন যে সরকারি ট্রেজারি বন্ড অর্থাৎ ট্রেজারিস কেনা লোকাল ব্যাংকগুলোকে 40% এবং সেই ব্যাংকগুলোতে টাকা রাখা সাধারণ মানুষকে 15% রিটার্ন বা মুনাফা দেওয়া হবে। সরকারি ট্রেজারিকে এভাবে বুঝুন, যেমন আপনি সরকারকে ঋণ দিয়েছেন এবং সেই ঋণের উপর সরকার আপনাকে বছরে 15% রিটার্ন দেবে। এটি ছিল অবিশ্বাস্য। এত বেশি সুদের হার পুরো পৃথিবীতে কোথাও হয় না। বিশ্বের 1 নম্বর অর্থনীতি আমেরিকাতেও সরকারি ট্রেজারি কেনার উপর সেন্ট্রাল ব্যাংক আপনাকে মাত্র 5% রিটার্ন দেয়। এত লাভ বা প্রফিট পৃথিবীর কোনো ব্যবসায় হয় না। এর ফল এই হল যে লেবাননের মানুষ এমনকি নিজেদের ঘরবাড়ি বিক্রি করেও ব্যাংকে টাকা রাখতে শুরু করল। মানুষ তাদের টাকা লোকাল ব্যাংকগুলোতে জমা দিচ্ছিল এবং সেই লোকাল ব্যাংকগুলো ওই টাকা দিয়েই লেবাননের সেন্ট্রাল ব্যাংক থেকে ট্রেজারি বন্ড কিনছিল। আর বিনিময়ে তারা 40% রিটার্ন পাচ্ছিল, যার মধ্যে 15% তারা আমানতকারীদের দিচ্ছিল। আবারও পুরো বিশ্ব এবং বিশেষ করে উপসাগরীয় দেশগুলো গালফ কান্ট্রিজ থেকে টাকা লেবাননে আসতে শুরু করল। সবার মনে হচ্ছিল যে লেবানন বোধহয় টাকা বানানোর কোনো গোপন কোড বা সূত্র আবিষ্কার করে ফেলেছে। আমানতকারীদের মনে হচ্ছিল যে ব্যাংকে রাখা তাদের টাকা দ্বিগুণ হয়ে যাচ্ছে। কিন্তু আসল বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সবাই এটা তো জানত যে এই টাকা আমানতকারীদের কাছ থেকে লোকাল ব্যাংকে এবং লোকাল ব্যাংক থেকে সেন্ট্রাল ব্যাংকে যাচ্ছে, কিন্তু কেউ এটা জানত না যে সেন্ট্রাল ব্যাংক থেকে আগে এই টাকাগুলো আসলে মাত্র কয়েকজন নির্দিষ্ট মানুষের কাছেই চলে যাচ্ছে। এরা সেই কয়েকজন মানুষ ছিলেন যারা লেবানন সরকারের উচ্চ পদে ছিলেন, এবং এই মানুষদের মধ্যে সবচেয়ে বেশি টাকা যাচ্ছিল এই স্কিমের উদ্ভাবক ও সেন্ট্রাল ব্যাংকের গভর্নর রিয়াদের পকেটে। এই স্কিমটি কয়েক বছর তো খুব চমৎকারভাবে চলল, কিন্তু সব স্ক্যাম বা প্রতারণার মতো এই ফ্রডকেও একদিন না একদিন তো প্রকাশ হতেই হতো। আর এই স্ক্যামটি ফাঁস হওয়ার সময় এলো 2019 সালে, যখন প্রথমবার মানুষ কিছু একটা গড়বড় অনুভব করতে শুরু করল।
এতক্ষণ পর্যন্ত বেশিরভাগ মানুষ তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলছিল না, কারণ সবারই 15% রিটার্ন চাইছিল। ফলে অ্যাকাউন্ট স্টেটমেন্টে তো বড় বড় ব্যালেন্স দেখা যেত। কিন্তু যখনই কেউ তার ব্যাংক থেকে টাকা তুলতে যেত, ব্যাংক কর্তৃপক্ষ তাকে এদিক ওদিক ঘুরিয়ে দিত। কখনো তাদের লোভ দেখানো হতো যে এখনই টাকা তুলবেন না, সুদের হার আরও বাড়তে চলেছে। কখনো তাদের অনেক প্রশ্ন করা হতো এবং তারপর বলা হতো যে আপনারা আগামী সপ্তাহে এসে আপনাদের টাকা নিয়ে যান। ফলে আস্তে আস্তে মানুষের কাছে বিষয়টি সন্দেহজনক বা ফিশি মনে হতে লাগল। মানুষ তাদের এই অভিজ্ঞতাগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করল এবং মুহূর্তের মধ্যে বাজারে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ নিজের টাকা তোলার জন্য ব্যাংকের দিকে ছুটল। ব্যাংকের বাইরে লম্বা লম্বা লাইন লেগে গেল, কিন্তু কেউ নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজের নগদ টাকা তুলতে পারছিল না। ব্যাংকগুলো কাউকে তাদের ব্যাংক ব্যালেন্সের 30% বেশি তুলতে দিচ্ছিল না। মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়তে লাগল। এখন মানুষ আঁচ করতে পারছিল যে তাদের সাথে অনেক বড় একটি ফ্রড বা জালিয়াতি হয়ে গেছে। সরকারেরও এখন হাত পা ফুলে যাওয়ার মতো অবস্থা। এই চরম উত্তেজনার মধ্যেই সরকার 2019 সালের অক্টোবর মাসে লিবাননের সবচেয়ে বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাপ হোয়াটসঅ্যাপ কলের উপর ট্যাক্স ধার্য করে দিল। এটি ছিল যেন জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো। মানুষ এটাকে সরকারের চরম নির্লজ্জতা হিসেবে দেখল। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এলো এবং তারা ব্যাংক ও সরকারি ভবনগুলোতে আগুন ধরিয়ে দিল। পুরো দেশ জুড়ে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেল। এই বিশৃঙ্খলার কারণে যে বিদেশি বিনিয়োগকারীরা লেবাননে বিনিয়োগ করেছিলেন, তারা তাদের সমস্ত টাকা বাজার থেকে তুলে নিতে শুরু করলেন। ব্যাংকের কাছে এখন মানুষকে দেওয়ার মতো কোনো ডলার বা ইউরো ছিল না। আর যখনই বাজার থেকে ডলার গায়েব হয়ে গেল, তখন লেবাননি পাউন্ডের পতন ঘটল। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে লেবাননি মুদ্রার মান 6000% পড়ে গেল। যেখানে $1 1500 লেবানি পাউন্ড পাওয়া যেত, এখন সেখানে $1 1,00,000 লেবানি পাউন্ড মিলছিল। সমস্ত বিদেশি বিনিয়োগকারী মাত্র কয়েক সপ্তাহের মধ্যে লেবানন থেকে পালিয়ে গেল এবং পরিস্থিতি এমন দাঁড়ালো যে লেবানন সরকারের কাছে কোনো সরকারি কর্মচারীকে বেতন দেওয়ার মতো কোনো টাকা অবশিষ্ট ছিল না। মুদ্রার অবমূল্যায়নের কারণে সব জিনিসের দাম 1000% পর্যন্ত বেড়ে গেল। মানুষ তাদের ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল, যেন কেউ সেগুলো কিনলে সেই টাকা দিয়ে তারা খাবার কিনতে পারে, তাদের সন্তানদের স্কুলের ফি দিতে পারে কিংবা বিদ্যুতের বিল পরিশোধ করতে পারে। কিন্তু কারো কাছে তো টাকাই ছিল না। এটি ছিল একটি বিশাল বড় ট্র্যাজেডি। আপনি এর ভয়াবহতা এভাবে আন্দাজ করতে পারেন যে সংকট আসার আগে যে ব্যক্তি 900 পাউন্ড আয় করছিলেন, এখন সেই 900 পাউন্ডের মান মাত্র 50 লেবাননি পাউন্ডের সমান হয়ে গিয়েছিল। সেই লেবানন যা মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড ছিল, আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় আর্থিক ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। আজ পরিস্থিতি এমন যে লেবাননে 30% মানুষ 2 বেলার খাবার জোগাড় করতে পারছে না। শিক্ষক, পুলিশ, পোস্টম্যান অর্থাৎ প্রতিটি সরকারি বিভাগের মানুষ আজ ধর্মঘটে রয়েছে। আর এই বেকারত্ব ও দারিদ্র্যের কারণে মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বেড়েছে, যার ফলে অপরাধের হার, ক্রাইম রেট দ্বিগুণ হয়ে গেছে। মানুষ এই চরম হতাশার কারণে এখন অবৈধ উপায়ে তুরস্ক ও সাইপ্রাসের মাধ্যমে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই সমস্ত ট্র্যাজেডির জন্য যারা দায়ী, তারা কোথায়? তারা লক্ষ লক্ষ ডলার সাথে নিয়ে আজও এক বিলাসবহুল জীবন কাটাচ্ছে। এই পুরো ফ্রড বা জালিয়াতি করা ব্যক্তিদের মধ্যে একজনও ধরা পড়েনি। আর এই পুরো স্কিমের মাস্টারমাইন্ড রিয়াদ সালামে আজও পূর্ণ প্রোটোকল এবং বডিগার্ডদের সাথে লেবাননেই বসবাস করছে। 2021 সালে ফাঁস হওয়া নথিপত্র বা ডকুমেন্টস অনুযায়ী রিয়াদ এই পুরো স্ক্যাম থেকে $300 মিলিয়ন আয় করেছেন, যার বেশিরভাগ টাকাই অফশোর ব্যাংক অ্যাকাউন্টগুলোতে রাখা হয়েছে। ধনী ব্যক্তিরা কখনো ধরা পড়ে না। আইনের এই জাঁতাকলে কেবল দরিদ্র এবং দুর্বলদেরই পিষ্ট হতে হয়। লেবাননের সাথে তার নিজের মানুষ, তার রাজনীতিবিদ, তার আমলারা, তার ধর্মীয় নেতারা যা করেছেন তা অবিশ্বাস্য। কোনো দেশের পতন তখনই নিশ্চিত হয় যখন তার নাগরিকেরা আইনের তোয়াক্কা না করে নিয়মকানুনের তোয়াক্কা করা বন্ধ করে দেয়। যখন রাস্তাঘাটে ফল বিক্রেতা থেকে শুরু করে কোটি টাকার ভবনে বসে থাকা ব্যবসায়ী পর্যন্ত প্রত্যেকেই দুর্নীতির পাঁকি নিমজ্জিত থাকে, তখন উন্নতির আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়।
আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এখন কেবল একটিমাত্র কাজই করতে হবে, আর তা হল নতুন বা তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষিত করে তোলা। তাদের মাথায় এই কথাটি ঢুকিয়ে দিতে হবে যে দুর্নীতি একটি ডেথ ওয়ারেন্ট, মৃত্যু পরোয়ানা, তা আর্থিক হোক কিংবা নৈতিক। কোনো দুর্নীতিবাজ মানুষ বা দেশ বেশি দিন টিকে থাকতে পারে না। এইগুলো হলো সেই সমস্ত সোর্স বা উৎস যেখান থেকে আমরা এই ভিডিওর জন্য তথ্য সংগ্রহ করেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য এটি হয়তো একটি ছোট বিষয় হতে পারে, কিন্তু এটি আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো আকর্ষণীয় টপিক বা বিষয়ের সাথে। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।